আসসালামু আলাইকুম B.P.C ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়াল ইংরেজি দ্বিতীয় পত্রের টেক কোশ্চেন পর্বে আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেক কোশ্চেন 5 নাম্বার থেকে কিভাবে নিশ্চিত পাস পাওয়া যায় মূলত এই আজকের টিউটোরিয়াল। সো লেটস স্টার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে SSC শিক্ষার্থী বন্ধুরা, তাছাড়া SSC যে কোনো জব প্রত্যাশী বা যে কোনো পরীক্ষায় টেক কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা MCQ আকারে অথবা শূন্যস্থান ফিলিং অথবা গ্যাপ ফিলিংস আকারে বিভিন্ন সময় এই টেক কোশ্চেন থেকে প্রশ্ন হয়ে থাকে। সো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা টেক কোশ্চেন সম্পর্কে কিছু বিভ্রান্তি রয়েছে, আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে, আর সেই সাথে শতভাগ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অনেক ক্ষেত্রে যে প্রশ্ন নিয়ে একটা কনফিউজড তৈরি হয়। বিশেষ করে প্রশ্ন কয় ধরনের হয়ে থাকে? অ্যাকচুয়ালি প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে এসনো কোশ্চেন, আরেক হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, সর্বোপরি হচ্ছে টেক কোশ্চেন। আজ আমরা টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরেও যে সকল প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারি সেগুলা হচ্ছে এসনো কোশ্চেন, আর যে সকল প্রশ্ন ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় না সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নেই। সেটা হচ্ছে আমি ভাত খাই। এখন যদি বলা হয় তুমি কি ভাত খাও, উত্তরে ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়। অতএব এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করা যাবে। আর যখন জিজ্ঞাসা করা হবে যে তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তখন সেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে না। অবশ্যই তখন মাই নেম ইজ হাসান বা যে কোনো একটা কিছু বলতে হয়। এই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এবার সর্বোপরি যে আলোচনার বিষয় সেটা হচ্ছে টেক কোশ্চেন। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয়, যা তাকে টেক কোশ্চেন বলে ডাকা হয়। সো টেক কোশ্চেনের মাধ্যমে কর্তা সাধারণত তার ধারণাকৃত কোনো একটা বিষয়ের সততা যাচাই করে। অর্থাৎ টেক কোশ্চেন হলো একটি সংক্ষিপ্ত বাড়তি একটি কোশ্চেন যা সেন্টেন্সের পরে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ কোনো কিছু জুড়ে দেওয়া, সেটা কর্তার সাধারণত তার ধারণাকৃত কোনো একটা বিষয়ের সততা যাচাই করা, তাই নয় কি? এই অর্থে বা এই ধরনের প্রশ্নটি চলে আসে। এবার আসো টেক কোশ্চেনের জন্য নিম্ন কিছু নিয়ম আলোচনা করা হলো। রুল নাম্বার 1, টেক কোশ্চেন অর্থাৎ টেক কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে যে সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্সের শেষে একটা শূন্যস্থান থাকবে, আর শূন্যস্থানের শেষে অ্যাকচুয়ালি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। এখন যে প্রথম সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটি নেগেটিভ করতে হবে। আমি আবার বলছি, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটি হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। টেক কোশ্চেন এর সাবজেক্টের প্রোনাউন ফ্রম ব্যবহৃত হয়, অর্থাৎ যে বিষয়টি থাকবে সেই বিষয়টির সাবজেক্টের প্রোনাউন ফ্রম ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও আমি আরও উদাহরণ সহ প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। তবে তোমরা যদি ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে শুরু থেকেই থাকবে, আশা করি সব ধরনের সমস্যা এই একটি ভিডিওর সাহায্যে সলভ করব। সো এবার আমরা একটা উদাহরণ দেখি। আই এম নট লেট। এখানে আই এম নট লেট এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই এর জন্য টেকটি হয়েছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এম আই এম নট লেট, এম আই। তো পরবর্তী যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, হি ইজ অ্যাট হোম নাও, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা টেক, তার জন্য এখানে নেগেটিভ টেক কোশ্চেন হয়েছে। হি ইজ অ্যাট হোম নাও, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সো ইজেন্ট হি। এবার আসো যে আরেকটি উদাহরণ, আই এম হ্যাপি। আই এম হ্যাপি, আরেন্ট আই, এখানে নট, আরেন্ট, এন্ড। করিম ইজ এ গুড বয়, ইজেন্ট হি। অর্থাৎ দেখো এমটা এটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে হবে টেকের ক্ষেত্রে, যে আই এম হ্যাপি, আরেন্ট আই, নট, এন্ড অথবা এমেন্ট।
এবার আসো রুল 2-তে। টেক কোশ্চেন গঠন করার জন্য ভার্বটি সবসময় উক্ত সেন্টেন্স থেকে আসে, অর্থাৎ টেক কোশ্চেনে যে আমরা এটা থাকবে সেটা অবশ্যই ওই সেন্টেন্স থেকে আসবে। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি বা মডেল ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেনটি অক্সিলারি বা মডেল নিয়েই হবে। অক্সিলারি ভার্বগুলো হলো ডো, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা বিশেষ করে টেন্সের অধীনে যে বিষয়গুলো। তাছাড়া শ্যাল, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, এটসেট্রা, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আশা করি তোমরা কোনগুলো টেন্সের অক্সিলারি ভার্ব আর সেই সাথে কোনগুলো মডেল অক্সিলারি তোমরা বুঝতে পেরেছো। তবে সেন্টেন্সে যদি শুধু সেন্টেন্সে ইট শুধু মেইন ভার্ব থাকে তাহলে এক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডিড এবং ডাজ ব্যবহার করে টেক কোশ্চেন গঠন করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ, তাছাড়া এটা ডোন্ট অথবা ডাজেন্ট হবে। পাস্ট ইনডিফিনিটে ডিড অথবা ডিড নট বা ডিডেন্ট হবে। এবার আমরা কিছু উদাহরণ দেখি। ইউ উইল রিড দিস বুক, এটা মূলত একটা মডেল অক্সিলারি বলা যেতে পারে, এই জন্য অন্ট ইউ হয়েছে। এটা যেহেতু ইউ উইল রিড দিস বুক, অন্ট ইউ। রুবেল ওয়াজ নট ওয়ার্কিং ইন ফার্ম, এখানে তোমরা দেখতে পাচ্ছ রুবেল ওয়াজ নট ওয়ার্কিং ইন ফার্ম, এটার টেকটা কি হবে? টেকটা হবে ওয়াজ হি, যেহেতু এটা নেগেটিভ এখানে কি হবে? ওয়াজ হি। এবার আসো আমরা নিচের উদাহরণটা দেখি। হি ওয়ার্ক ভেরি হার্ড, হি ওয়ার্কড ভেরি হার্ড, এটা একটি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে মূল ভার্বে পাস্ট ফ্রম। তাছাড়া কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন ওয়ান্স আপন টাইম, ওয়ান ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই সকল অ্যাডভার্ব থাকলে মূলত এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিটে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে প্রথমে ডিডেন্ট বসবে। এবার আসো জুবাইর লাইকস ইটিং মিট, তো জুবাইর লাইকস ইটিং মিট, এখানে ইটিংটা এটা মূলত কোনো না, এটা একটা জিরান্ট। তো ডাজেন্ট হি, এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট। লাইকস থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইয়েস অথবা ইয়ে যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এখানে ডাজেন্ট হবে। আই শ্যাল গো হোম টুমোরো, তাহলে এটা হবে শ্যান্ট আই, শ্যান্ট আই। ইউ ক্যান জয় হিয়ার, ক্যান্ট ইউ, অর্থাৎ এটা একটা মডেল অক্সিলারি, তাই এই সেন্টেন্স থেকে ক্যান্ট ইউ বসেছে। এবার আসো রুল 3। দ্য কোশ্চেনটি নেগেটিভ হলে, অর্থাৎ টেক কোশ্চেন স্পেলিং হয়ে গেছে, টেক কোশ্চেনটি যদি নেগেটিভ হলে সবসময় সংক্ষিপ্ত ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল গো টুমোরো, শ্যান্ট আই, বা ইউ ক্যান জয়েন হিয়ার, ক্যান্ট ইউ, এটা আগেই বলা হয়েছে। এবার আসো রুল 4। ফোর নাম্বার যে রুলটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট এবং ভার্ব ব্যবহৃত হবে। টেক কোশ্চেন গঠন করতে হবে, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি যে সেন্টেন্স 3 প্রকার, একটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই শ্যাল গো দেয়ার, এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো দেয়ার, আর ইফ যুক্ত হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো এখানে প্রিন্সিপাল ক্লজ হিসেবে বসেছে আই শ্যাল গো দেয়ার, এই জন্য শ্যান্ট আই হয়েছে। এবার দেখো দ্বিতীয় সেন্টেন্সটি, হোয়েন ইউ কল মি, হোয়েন ইউ কল মি আই উইল কেম সুন, যখন তুমি আমাকে ডাক দিবে তখন আমি অবশ্যই চলে আসব। এখানে এই যে হোয়েন, ইফ, হোয়েন, এটা মূলত সাবঅর্ডিনেট ক্লজ, তাই সাবঅর্ডিনেট ক্লজের উপরে ডিপেন্ড করবে না, সেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করেছে। যেমন আই উইল কেম সুন ওন্ট আই, ওন্ট আই, অর্থাৎ এটা যেহেতু অ্যাসার্টিভ তাই এটা অ্যাফার্মেটিভ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই এটা একটা হচ্ছে নেগেটিভ, ওন্ট আই। এবার আসো রুল নাম্বার 5।
সেন্টেন্সে যদি হার্ডলি, ব্রাইটলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ এগুলো সবই হচ্ছে নেগেটিভ শব্দ। এগুলো কিন্তু এইখান থেকে আরেকটা একটা প্রশ্ন সবসময় চলে আসে। সো এইটি তোমাদের দেখে বুঝতে হবে যে এটা একটা নেগেটিভ, তাই এটা একটি হবে অ্যাফার্মেটিভ। যেমন হি হার্ডলি ভিজিট আস, ডাজ হি, এই জন্য এই যে হার্ডলি হচ্ছে নেগেটিভ শব্দ, তাই ডাজ হি বসেছে। ফিউ পিপুল অ্যাটেন্ড দ্য মিটিং, ফিউ মানে অল্প, কিছু সংখ্যক, কিছু সংখ্যক, এটা একটা নেগেটিভ, তাই এখানে দে বসেছে। ফিউ পিপুল অ্যাটেন্ড, এটা ডিড দে হবে, ডিড দে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাই ডিড দে বসেছে। আচ্ছা, এবার আসো, আই হ্যাভ গট লিটিল টু ডো ইট, তাই হ্যাভ আই, এই যে এখানে লিটিল এটা একটা নেগেটিভ শব্দ, তাই হ্যাভ আই বসেছে। এই প্রথম যে রোলটা, 5 নম্বর রোলটা এবং 4 নম্বর রোলটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো, টু বি ভার্ব এবং হ্যাভ টু ভার্ব নিয়ে কিছু বিশেষ নিয়ম। যেমন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে আসে, সেই ক্ষেত্রে টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমেরিকান এবং ব্রিটিশ দুটো নিয়মই শুদ্ধ। আই হ্যাভ এ লট অফ টাস্ক টু ডু, এখানে হ্যাভেন্ট আই দিলেও হবে, তাছাড়া ডোন্ট দিলেও হবে। সো তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসো রোল নাম্বার 7, হিয়ার, দিয়ার কিংবা ইট দিয়ে সেন্টেন্স শুরু হলে টেক কোয়েশ্চেন এর বেলায় হিয়ার, দিয়ার কিংবা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেয়ার ইজ সামথিং রিমেইন, রিমেইন, তাহলে এটা হচ্ছে মূলত ইজ দেয়ার কে ইজেন্ট দেয়ার। ইটস ভেরি হট ডে, ইজেন্ট, ইটস ভেরি হট ডে, ইজেন্ট ইট। এবার আসো রুল নাম্বার 8, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, নোবডি, এনিওয়ান, এনিবডি ইত্যাদি সেন্টেন্সের টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে এদের পরিবর্তে দে ব্যবহৃত হয় বা দে ব্যবহার করে বেটার। যেমন এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে, আরেন্ট দে, অর্থাৎ এভরিবডি, সামবডি, এনিবডি, বডি থাকলেই দে ব্যবহৃত হয়। Someone called you at the door, someone called you at the door, তাহলে এটা হবে didn't they. Nobody like him to do, no, nobody likes him, এটা একটা নেগেটিভ শব্দ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাই ডো দিয়ে বসেছে। এবার রুল নাম্বার 9, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং ইত্যাদি সেন্টেন্স, এগুলো মূলত এইগুলোও নেগেটিভ শব্দ। আর এই সামথিং, নাথিং, এনিথিং এসবের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন নাথিং ইজ ইম্পসিবল টু হিম, নাথিং এটা একটা নেগেটিভ শব্দ। ইজেন্ট, সরি, ইজ ইট, নাথিং ইজ ইম্পসিবল টু হিম, ইজ ইট। সামথিং হ্যাজ ওয়ার্কড টু হিম, হ্যাজেন্ট ইট, সামথিং hasn't, something, nothing, mistake, hasn't, এটা হবে has it, সরি সামথিং, এটা যেহেতু এটা অ্যাফার্মেটিভ সো এটা নেগেটিভ হবে, hasn't it। এবার আসো রোল নাম্বার 10, লেটাস যুক্ত বা লেটস অথবা লেটাস যুক্ত কোনো সেন্টেন্সকে টেক কোয়েশ্চেন সর্বদা শ্যালই ব্যবহৃত হয়, এটা অবশ্যই প্রস্তাব বোঝাবে। তো লেট আস গো দেয়ার, শ্যাল উই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ লেট আস দিয়ে সর্বদাই শ্যাল উই ব্যবহৃত হয়। লেট আস হ্যাভ এ পার্টি, শ্যাল উই। নেগেটিভ সেন্টেন্সে লেট নট হিম গো যদি থাকে তাহলে শ্যান্ট, লেট নট হিম গো, শ্যান্ট হি, লেট নট, শ্যান্ট হি, অর্থাৎ এটার ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে শ্যান্ট হি হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোয়েশ্চেনে উইল কিংবা ক্যান ব্যবহৃত হয়। যেমন ওপেন দ্য উইন্ডো, উইল ইউ অথবা ওন্ট ইউ, গিভ মি সাম মানি, ক্যান্ট ইউ অথবা ক্যান্ট ইউ, দুটোই প্রযোজ্য। এবার আসো রোল নাম্বার 12, লেট হার, হিম অর মি অথবা দেম দিয়ে যখন কোনো কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় তখন টেক কোয়েশ্চেনে উইল ইউ ব্যবহৃত হয়। লেট হার, হিম, মি, অর্থাৎ লেটের পর যদি পসেসিভ ফর্মগুলো হয় তখন তার পরিবর্তে কী হবে, উইল ইউ ব্যবহৃত হবে।
যেমন let him do the work, let him do the work, will you। এবার আসো রোল 13, স্টেটমেন্টে যদি প্লিজ অথবা কাইন্ডলি টেক কোশ্চেন তখন নট বসে না, অর্থাৎ উইল ইউ ব্যবহৃত হয়েছে। প্লিজ অথবা কাইন্ডলি যদি থাকে তাহলে টেক কোশ্চেনে কি নট বসে না, তখন বসবে কি উইল। কাইন্ডলি ডো মি এ ফরওয়ার, তাহলে এটা হবে কি উইল ইউ। প্লিজ গো দেয়ার, তো এটার টেক কোশ্চেনটি কি হবে উইল ইউ। এবার যে টেক কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে 14 নম্বর, স্টেটমেন্টে যদি মূল ভার্ব হিসেবে নিড অথবা নিডস ব্যবহৃত হয় সেক্ষেত্রে টেক কোশ্চেনে নিড এর পরিবর্তে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহৃত হয়, আর নিড নট এর পরিবর্তে নিড ব্যবহৃত হয়। যেমন শি নিডস এ কার, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই জন্য ডাজেন্ট শি বসেছে। উই নিড নট হারি, তে নিড উই। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো 15 নম্বর, যে এটা স্টেটমেন্টের সাবজেক্টে ওয়ান অফ দেম অথবা নান অফ দেম অথবা সাম অফ দেম অথবা মাস্ট অফ দেম অথবা এভরি ওয়ান অফ দেম ব্যবহৃত হয়, তবে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দিয়ে ব্যবহৃত হবে। অর্থাৎ আগে ওয়ান অফ দেম এই বিষয়গুলো অবহিত করা হয়েছে। অল অফ দেম হ্যাভ ডান দিস, তাহলে হ্যাভেন্ট দে। এবার যে সর্বশেষ যে টেক কোশ্চেনটি রয়েছে সেটা নিয়ে যে রোলসটি রয়েছে, রোলস নাম্বার 16, যদি স্টেটমেন্টে অল অফ আস অথবা সাম অফ আস অথবা মোস্ট অফ ইউ অথবা এভরি ওয়ান অফ ইউ এই বিষয়গুলো যদি ব্যবহৃত হয় তবে টেক কোশ্চেন হিসেবে এক্ষেত্রে উই ব্যবহৃত হবে। মাস্ট অফ আস হ্যাভ গন দেয়ার, হ্যাভেন্ট উই। আমি আবার বলছি, মোস্ট অফ আস অর্থাৎ আস থাকলে সেটা অবশ্যই উই হবে। এভরি ওয়ান অফ ইউ ব্যবহৃত, তবে টেক কোশ্চেন হিসেবে উই ব্যবহৃত হবে। আশা করি টেক কোশ্চেনের দ্বিতীয় পর্বে বাকি অংশ আলোচনা করা হবে। যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের উপকারে এসেছে, আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।